প্রিয় চিকিৎসক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টপিক ডিসকাশন সেশনে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ইমদাদুল হক শাওন। আমরা আজকে রেসপিরেটরি ফিজিওলজির ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লাং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি। এই ছবিটার সাথে সবাই আমরা খুব পরিচিত। এখানে এই ছবিটির মাধ্যমে আমাদের লাংসের টোটাল কতগুলো ভলিউম এবং কতগুলো ক্যাপাসিটি আছে, সেই ভলিউম এবং ক্যাপাসিটিটা কি ইন্ডিকেট করে এই জিনিসগুলো কিন্তু এই একটা ছবি দিয়ে বোঝা যায়। এবং এখান থেকে যদি আমরা মানগুলো দেখে নিই তাহলে কিন্তু এই একটা ছবি দিয়ে আমাদের অনেকগুলো জিনিস ইনফরমেশন একসাথে পড়া হয়ে যাবে। এখান থেকে কিন্তু বিগত বছরে প্রশ্নও এসেছে এবং পরবর্তীতে আসার মতো ইম্পর্টেন্ট একটা টপিকস। সো এই টপিকসটা আমরা এই ছবিটা দিয়ে মনে রাখার চেষ্টা করব। চলুন আমরা একটু দেখি। দেখেন, শুরুতে আমরা এই জায়গাটাতে যদি খেয়াল করি যে এই কার্ভ দিয়ে কী বোঝানো হয়েছে। আসলে এটাতে বোঝানো হয়েছে, দেখেন আমরা যে রেসপিরেশন করছি, অর্থাৎ ইনস্পিরেশন এবং এক্সপিরেশনে আমরা যে শ্বাসটা নর্মালি নিচ্ছি এবং ছাড়ছি, এটাকে বলি আমরা টাইডাল ভলিউম। অর্থাৎ আমরা নর্মালি যে পরিমাণ শ্বাস ইনহেল করি এবং এক্সহেল করি সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে টাইডাল ভলিউম। এটার অ্যামাউন্টটা কত? এটা হচ্ছে 500 ml। ঠিক আছে, এখন দেখেন আমি বা আপনি চাইলে কিন্তু লম্বা একটা শ্বাস নিতে পারি। আমাদের নর্মালি যতটুকু শ্বাস আমরা সবসময় নেই তার থেকে বেশিও কিন্তু আমরা চাইলে নিতে পারি। তাহলে দেখেন এই কার্ভটা খেয়াল করেন যে আমরা নর্মালি 500 ml নিচ্ছি, 500 ml ছাড়ছি। চাইলে আমরা একটু বেশি নিতে পারি। কত? এই যে 500 নিলাম, তারপরে লম্বা একটা শ্বাস নিলাম। তাহলে এই যে এক্সট্রা অ্যামাউন্ট আমরা নিলাম, এটা হচ্ছে রিজার্ভ ভলিউম। তাহলে এটা হচ্ছে কিসের রিজার্ভ ভলিউম? আমরা শ্বাস নিলাম, তাহলে এটা ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম। ঠিক একইভাবে আমরা কিন্তু নর্মালি যে শ্বাসটা ছাড়ি, যে শ্বাস নিলাম ছাড়লাম, চাইলে কিন্তু আমরা জোর করে আরও কিছুটা এক্সপিরেশন বেশি করতে পারি। যেমন জোর করে ছেড়ে দিলাম, তাহলে এই জোর করে যে এক্সট্রা অ্যামাউন্ট আমরা এক্সহেল করলাম সেটাও কিন্তু কতটুকু অ্যামাউন্ট? সেটা হচ্ছে অ্যারাউন্ড 1100 ml। এটাও কিন্তু একটা রিজার্ভ ভলিউম। এটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এখন দেখেন আমাদের লাংসের ভিতরে যে অ্যালভিওলাইগুলো আছে এগুলা কিন্তু কখনো কলাপস অবস্থায় থাকে না। তো এইগুলাকে এক্সপ্যান্ড করে রাখতে হলে আমাদের লাংসের ভিতরে অলওয়েজ কিছু পরিমাণ এয়ার রাখতে হবে। সো সেই এয়ারটাকে আমরা বলি হচ্ছে রেসিডুয়াল ভলিউম, যেটা কিনা আমার অ্যালভিওলাইগুলোকে কলাপস হওয়া থেকে প্রিভেন্ট করে। কারণ এই বাতাসটা যদি আপনি লাংস থেকে বের করে ফেলেন, লাংসের ভিতরে কিন্তু টোটালি কোনো এয়ার থাকবে না, তখন কিন্তু অ্যালভিওলাইগুলো কলাপস করবে, লাং কলাপস হবে। সো এটাকে বলছি আমরা রেসিডুয়াল ভলিউম, সেটা হচ্ছে 1200 ml। দেখেন আমরা যারা বাইক চালাই তারা জানি যে বাইকে কিন্তু একটা রিজার্ভ ট্যাঙ্ক থাকে। এটার কাজ কি? কাজ হচ্ছে আমাদের বাইকে হঠাৎ করে তেল শেষ হয়ে গেলে আমরা কিন্তু পরবর্তীতে ওই রিজার্ভ ট্যাঙ্কে যে এক্সট্রা অ্যামাউন্ট তেল থাকে ওটাতে কিন্তু চলতে পারি। ঠিক আমাদের লাংসের ভিতরেও দেখেন এই যে রেসিডুয়াল ভলিউমটা সেই রিজার্ভ ট্যাঙ্কের মতো। এই বাতাসটা, বাইকের তেলটা কিন্তু আমরা ইউজ করতে পারি, কিন্তু এখানে এই রেসিডুয়াল ভলিউমটা কিন্তু আমরা ইউজ করতে পারি না এবং এটাকে আমরা চেষ্টা করলেও লাংস থেকে বের করতে পারবো না। এটা বের করলে আমাদের লাংসটা কলাপস করবে। তার মানে এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাইগুলোকে কলাপস হওয়া থেকে প্রিভেন্ট করছে। তাহলে আমরা ভলিউম দেখলাম কতগুলা। তাহলে ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউম, যেটা আমরা এক্সট্রা বাতাসটা নিতে পারি নর্মাল শ্বাস প্রশ্বাসের থেকে, যেটা এক্সট্রা ইনহেল করতে পারি সেটা, প্লাস হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, যেটা আমরা এক্সট্রা বের করে দিতে পারি, আর লাস্টে দেখলাম রেসিডুয়াল ভলিউম। এবার আসি আমরা ক্যাপাসিটিতে। ক্যাপাসিটি হচ্ছে দুই বা ততোধিক ভলিউমের যোগফল। আমরা এতক্ষণ যে ভলিউমগুলো দেখলাম, একটা ভলিউমের সাথে আরেকটা ভলিউমকে যোগ করলে আমরা ক্যাপাসিটি পাই। তাহলে প্রথমে দেখি আমরা ইনস্পিরেটরি ক্যাপাসিটি, তার মানে আমরা কতটুকু বাতাস সর্বোচ্চ ইনহেল করতে পারি। তাহলে দেখেন নর্মালি তো টাইডাল ভলিউম যেটা, সেটা আমরা নিচ্ছি এবং ছাড়ছি, তার মানে 500 ml। এই 500 ml তো আমি নিতে পারবো। এছাড়াও আমি কিন্তু এক্সট্রা আরও কতটুকু 3000-এর মতো আমরা বেশি নিতে পারি। তার মানে আমাদের ইনস্পিরেটরি ক্যাপাসিটি হলো এই 3000 প্লাস এই 500, তাহলে এই 3500 হচ্ছে আমাদের ইনস্পিরেটরি ক্যাপাসিটি। কিছু কিছু বইয়ে এটা 3300 দেওয়া আছে, ঠিক আছে। আবার কিছু কিছু জায়গায় বলা আছে মেলের ক্ষেত্রে 3500, ফিমেলের ক্ষেত্রে 3300। সো দুইটা মানই আমরা মনে রাখবো। পরীক্ষা যেটা থাকবে, যে অপশনটা থাকবে 3300 থাকলে, 3500 যদি না থাকে তাহলে 3300টাই আমরা ট্রু দিব। এবার আসি আমরা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমে। তো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটা আছে, যে 1100 ml এয়ার, এই বাতাসটা কোথায় আছে আসলে? এই বাতাসটা কিন্তু দেখেন যেটা আমরা জোর করে বের করে দিতে পারি। নর্মালি ছাড়লাম,
আরেকটু জোর করে ছাড়লাম। এই জোর করে যে বাতাসটুকু বের করলাম, এক্সহেল করলাম, এই বাতাসটা কোথায় ছিল আসলে? এই বাতাসটাও কিন্তু আমাদের লাংসের ভিতরেই ছিল। অর্থাৎ এই যে রেসিডুয়াল ভলিউম 1200, এটা কিন্তু আমাদের লাংসের ভিতরে আছে, এটা একটু আগেই বলেছিলাম। এটাকে চাইলেও কিন্তু আমরা বের করতে পারি না, বাট এই যে 1100 এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম যে 1100 আছে, এটাকে আমরা চাইলে কিন্তু জোর করে বের করতে পারি, কিন্তু সব সময় আমরা করি না। তাহলে যদি আমরা সবসময় এটাকে বের না করি, তাহলে এই বাতাসটাও তো আমাদের লাংসের মধ্যেই সবসময় থাকছে। তাহলে এটা একটা এই রেসিডুয়াল ভলিউমের মতোই কাজ করছে না? তাহলে এটাও কিন্তু একটা দেখতে রেসিডুয়াল ভলিউমের মতোই কাজ করছে। সেই জন্য এই দুইটার যোগফলকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে যেহেতু দুইটা ভলিউমের যোগফলকে আমরা ক্যাপাসিটি বলি, সেই জন্য আমরা এটাকে বলছি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তাহলে সেটা কত? 1100 প্লাস 1200, তার মানে 2300। নেক্সট আসি আমরা ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে আমরা সর্বোচ্চ কতটুকু বাতাস নেয়ার পরে সর্বোচ্চ কতটুকু বাতাস ছাড়তে পারি। অর্থাৎ আমাদের যে ম্যাক্সিমাম ইনস্পিরেশনের পরে আমরা ম্যাক্সিমাম এক্সপিরেশন করলে টোটাল যতটুকু এক্সপিরেশন হবে, এটাই হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। তার মানে দেখেন, প্রথমে বলেছি ম্যাক্সিমাম ইনস্পিরেশন, তাহলে প্রথমে টাইডাল ভলিউম অর্থাৎ এই 500, তারপরে আমি আরো 3000 নিলাম, তাহলে এই যে এইখানে আসলাম, তাহলে ম্যাক্সিমাম ইনস্পিরেশনে কিন্তু আমি এই পিক পয়েন্টে চলে আসলাম। এরপরে বলছি কি, ম্যাক্সিমাম ইনস্পিরেশনের পরে ম্যাক্সিমাম এক্সপিরেশন করলে, তাহলে প্রথমে আমি কি এক্সপিরেট করব? প্রথমে আমি ইনস্পিরেটরি রিজার্ভ ভলিউমটাকে এক্সপিরেট করব, তারপরে টাইডাল ভলিউমটাকে এক্সপিরেট করব, তারপরে আরো জোর করে আমি এক্সট্রা আমাদের এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম যেটা ছিল সেটাকেও এক্সপিরেট করতে পারবো। এই রেসিডুয়াল ভলিউমকে কি আমি এক্সপিরেট করতে পারবো? পারবো না। সো এই পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি। তাহলে 3500 আর 1100, তাহলে টোটাল হচ্ছে এটা 4600। এরপরে আসি আমরা টোটাল লাং ক্যাপাসিটি। তো টোটাল লাং ক্যাপাসিটি আমরা বুঝতেই পারছি, আমাদের যেই এক্সট্রা রেসিডুয়াল ভলিউমটা ছিল, বাদ ছিল, যেটাকে আমরা চাইলেও বের করতে পারি না, এক্সপিরেট করতে পারি না, সেটাকে যদি আমি এই ভাইটাল ক্যাপাসিটির সাথে যোগ করে দেই, তাহলে আসবে 5800, অ্যারাউন্ড 5800। এটা হচ্ছে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি। এখন আমরা আসি কিছু ডিজিজের কথা চিন্তা করি। আমাদের অবস্ট্রাকটিভ লাং ডিজিজ যেগুলো আছে, বিশেষ করে আমরা যদি সিওপিডির কথা চিন্তা করি, অ্যাকিউট ব্রঙ্কাইটিস এবং এমফাইসেমা, আমরা যদি স্পেসিফিক্যালি বলি, তাহলে এমফাইসেমাতে কি হয়? আমাদের লাংসের ভিতরে বুলা তৈরি হয়, এমফাইসেমাটাস বুলা তৈরি হয়। এই বুলার ভিতরে অর্থাৎ অনেকগুলো অ্যালভিওলাই ডিস্ট্রয় হয়ে একটা বড় একটা এয়ার ক্যাভিটি তৈরি হয়, যার মধ্যে ভিতরে এয়ার ট্র্যাপড হয়ে থাকে। এই এয়ারটা কি আর বের হতে পারে? পারে না। তাহলে এই এয়ারটা আসলে যোগ হয় কার সাথে? এই যে রেসিডুয়াল ভলিউম, যেটা আমরা চাইলেও বের করতে পারি না, তার সাথে কিন্তু যোগ হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পারছি অবস্ট্রাকটিভ লাং ডিজিজগুলোতে কিন্তু এই রেসিডুয়াল ভলিউমের পরিমাণটা কি হয়? বাড়ে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্পাইরোমেট্রি। এই যে আমরা যে কার্ভটা আঁকালাম, এটা কিভাবে আঁকিয়েছি আমরা? এটা আসলে আমরা স্পাইরোমেট্রিক করে আমরা এটা বের করি, যে কতটুকু সে ইন্সপিরেশন করছে, কতটুকু এক্সপিরেশন করছে, ভাইটাল ক্যাপাসিটি কত, এগুলো আমরা স্পাইরোমেট্রির মাধ্যমে বের করতে পারি। এখন দেখেন, চিন্তা করে দেখেন তো, আমরা যে নর্মালি যে রেসপিরেশন করছি, 500 নিচ্ছি, ছাড়ছি, আবার চাইলে একটু বেশি নিতে পারি 3000, আবার চাইলে একটু বেশি ছাড়তেও পারি 1100, কিন্তু কখনোই কিন্তু এই রেসিডুয়াল ভলিউমটাকে আমরা চাইলে বের করতে পারি না। এটাকে যদি আপনি লাংস থেকে বের করতে না পারেন, আমরা যে মেশিনের মাধ্যমে আমরা দেখি, এটা আমরা একটু ছবিটা দেখি, দেখেন এই যে ফু দিচ্ছে লোকটা, এই ফু দিলে ও, আমরা ইনস্ট্রাকশন দিই যে আপনি লম্বা একটা শ্বাস নেন, নিয়ে আপনি যতটুকু পারেন শ্বাস ছেড়ে দেন, মানে সে সর্বোচ্চ এক্সপিরেশনটা করবে। করার পরেও সে কিন্তু সেই রেসিডুয়াল ভলিউম যেটা ছিল সেটাকে কিন্তু সে বের করতে পারবে না কখনোই। তাহলে রেসিডুয়াল ভলিউমটা কিন্তু স্পাইরোমেট্রিতে আসবে না। তার মানে রেসিডুয়াল ভলিউমকে আমরা কখনো মাপতে পারি না স্পাইরোমেট্রির মাধ্যমে। তাহলে দেখেন, এই রেসিডুয়াল ভলিউম যদি মাপতে না পারি, তাহলে আমরা যে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বলছি, যেটা কিনা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম, আমরা তো রেসিডুয়াল ভলিউম বের করতে পারবো না। তাহলে আমরা কি ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বের করতে পারবো? পারবো না। তাহলে কিন্তু ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিও কিন্তু স্পাইরোমেট্রি করে বের করা সম্ভব না, কারণ এর সাথে যেই পোর্শনটা আছে রেসিডুয়াল ভলিউম, এটা আমরা বের করতে পারি না সেই কারণে। তাহলে এবার যদি আমরা একটু দুইটা প্রশ্ন দেখি, দেখেন, হুইচ অন ট্রু রিগার্ডিং ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি। তাহলে প্রথম অপশনটা দেখেন, ইনস্পিরেটরি ক্যাপাসিটি ইজ 3500। তাহলে এটা কিভাবে হলো দেখেন, আমরা আবার একটু ছবিতে চলে যাই। ইনস্পিরেটরি রিজার্ভ, ইনস্পিরেটরি ক্যাপাসিটি, তাহলে ইনস্পিরেটরি ক্যাপাসিটি মানে হচ্ছে টাইডাল
যে ভলিউমটা আছে যেটা আমরা নর্মালি নেই 500 প্লাস এই যে 3000, তাহলে যোগ করলে কত হচ্ছে 3500, তাহলে প্রথম অপশনটা ট্রু। তারপরে দেখেন রেসিডুয়াল ভলিউম 1200, হ্যাঁ একটু আগে আমরা দেখলাম না রেসিডুয়াল ভলিউম ছিল 1200, তাহলে এটাও ট্রু। নেক্সট আসি আমরা টোটাল লাং ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ভাইটাল ক্যাপাসিটি প্লাস টাইডাল ভলিউম। দেখেন আমরা একটু ছবিটাতে ফিরে আসি। টোটাল লাং ক্যাপাসিটি মানে কি, এই যে ভাইটাল ক্যাপাসিটি সর্বোচ্চ কতটুকু নিয়ে সর্বোচ্চ কতটুকু ছাড়তে পারে, সাথে এই রেসিডুয়াল ভলিউমটা যোগ করতে হবে, কিন্তু অপশনে ছিল টাইডাল ভলিউম, সো এটা কি হবে, তাহলে এটা ফলস। পরবর্তী অপশন দেখেন ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু কি আছে, রেসিডুয়াল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে দেখেন এই যে সেই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, রেসিডুয়াল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, তাহলে এটা ট্রু। লাস্টে অপশনে আছে টাইডাল ভলিউম 500 ml, সো এটাও আমরা ট্রু জানি। দেখেন আরেকটা প্রশ্ন যেটা ডিপ্লোমা জুলাই 2018-তে এসেছিল একই টপিকস থেকে। দেখেন প্রথম অপশনটা ছিল দ্য রেসিডুয়াল ভলিউম ইজ, তাহলে রেসিডুয়াল ভলিউম দিয়ে প্রশ্নটা এসেছিল। দেখেন রেসিডুয়াল ভলিউম ইজ দ্য গ্যাস রিমেইনিং ইন দ্য লাংস এট দ্য এন্ড অফ ফোর্সফুল এক্সপিরেশন। তার মানে আমরা সর্বোচ্চ বাতাস সবটুকু ছেড়ে দিলাম, তারপরেও যেই গ্যাসটুকু লাংসের মধ্যে থেকে যায় যেটাকে আমরা বের করতে পারি না, সেটাকে বলছে রেসিডুয়াল ভলিউম। তাহলে কথাটা তো ঠিক আছে, তাহলে এটা ট্রু। তারপরে বলছে রেসিডুয়াল ভলিউম ইজ গ্রেটার ইন সিওপিডি দেন নর্মাল পারসন, ঠিক আছে। তাহলে সিওপিডিতে বেশি থাকে, একটু আগে আমরা দেখলাম যে সিওপিডিতে কি হয়, যে ইমফাইসোমেটাস বুলার ভিতরে যে গ্যাসগুলো এয়ার ট্র্যাপড হয়ে থাকে সেটা আলটিমেটলি রেসিডুয়াল ভলিউমের সাথে যোগ হয়, তাহলে রেসিডুয়াল ভলিউমটা আসলে সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে একটু বেশিই থাকে, তাহলে এটাও ট্রু। নেক্সট দেখেন ইজ 1200 ml ইন ইয়ং অ্যাডাল্টস, তো এটা 1200 ml এটা আমরা জানি, সো এটাও ট্রু। তারপরে অপশনে দেখেন মেজার ডিরেক্টলি ইউজিং স্পাইরোমেট্রি, তাহলে একটু আগে আমরা দেখে আসলাম যে রেসিডুয়াল ভলিউম তো আমরা বের করতে পারি না কখনোই, তাহলে বের করতে যদি না পারি তাহলে স্পাইরোমেট্রির মাধ্যমেও আমরা এটা মানটা আমরা বের করতে পারি না, সো এটাও ফলস হবে। লাস্ট দেখেন স্মলার ইন ওল্ড দ্যান ইয়ং, তাহলে এই রেসিডুয়াল ভলিউমটা কাদের বেশি থাকে, দেখেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের লাংসের অ্যালভিওলাইগুলো ডিস্ট্রয় হতে থাকে, তো অ্যালভিওলাইগুলো যখন ডিস্ট্রয় হয় তখন কিন্তু আমাদের যে অ্যালভিওলার যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ ক্ষমতা সেটা কমে যায়, তখন ওই ইনঅ্যাক্টিভ অ্যালভিওলার ভিতরে যে বাতাসগুলো ট্র্যাপড হয়ে থাকে সেটাও কিন্তু ওই সেই ইমফাইসোমেটাস বুলার মতো রেসিডুয়াল ভলিউমের সাথে যোগ হয়। তার মানে বয়স বাড়ার সাথে সাথে কি হচ্ছে, এটা বাড়ছে, ইয়ঙ্গারে এটা কম থাকবে, ওল্ডারে বেশি থাকবে, কিন্তু এখানে উল্টা দেওয়া আছে স্মলার ইন ওল্ড দেন ইয়ং, সো এটাও ফলস হবে। তো প্রিয় চিকিৎসক আপনারা দেখলেন আমরা লাংস ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিগুলা কিভাবে সহজেই একটা স্পাইরোমেট্রিক গ্রাফের মাধ্যমে খুব সুন্দরভাবে মনে রাখতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টপিকস। আসসালামু আলাইকুম।